রাজবৈদ্য, রাজকুমার এলেন, দেখা সাক্ষাৎ করলেন, কিন্তু এইভাবে কিছু না বলে কি করে চলে যেতে পারেন তিনি? রাজামশাই, আপনি চিন্তা করবেন না, আমি চিঠি দিয়ে কারণ জেনে নেওয়ার ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ, তাই করো। আর আমার মেয়েকে এ বিষয়ে কিছু বলার দরকার নাই। আমি ওকে বলে দিব পাত্রকে আমার পছন্দ হয়নি। তুমি আমার রাজকন্যার জন্য এর থেকে আরো ভালো রাজকুমার খুঁজে বের করো, আরো সুন্দর, আরো সুদর্শন। ঠিক আছে রাজামশাই, আপনি যেমনটা চাইবেন ঠিক তেমনটাই হবে। এই বলে রাজপুত্র সেখান থেকে চলে যায়। কিন্তু রাজামশাই অনেক চিন্তিত হয়ে পড়েন। কিছুক্ষণ পর রানী রাজামশাইয়ের কাছে গেলে রাজামশাই রানীকে সব ঘটনা খুলে বলেন। রানী, আমি চাই তুমি গিয়ে রাজকন্যাকে এসব বিষয়ে কিছুই বলবে না, আর বলবে রাজকুমারকে আমাদের পছন্দ হয়নি, তার জন্য আমরা অন্য কোনো রাজকুমারকে খুঁজছি। ঠিক আছে, কিন্তু আমার মনে হয় আপনার রাজকন্যার সাথে কথা বলা উচিত। রাজকন্যা দিন দিন খুব উগ্র স্বভাবের হয়ে যাচ্ছে, আর আমার মনে হয় রাজকন্যার এই উগ্র স্বভাবের জন্য হয়তো রাজকুমার সম্পর্ক ভেঙে দিতে চাচ্ছেন। এরপর রানী রাজকন্যার কক্ষে চলে যান। রাজকন্যা তখনও খুব রাগী মেজাজে ছিল। রানীকে দেখে একটু চুপচাপ হয়ে বসে। রাজকন্যা, আমি তোমাকে এক বিশেষ খবর দিতে এসেছি। যে রাজকুমার তোমাকে দেখতে এখানে এসেছিলেন তাকে তোমার বাবার পছন্দ হয়নি, সেজন্য সে চলে গেছে। সে আর এখানে আসবে না, আর তোমাদের সম্পর্কটা এখানেই শেষ। তোমার জন্য অন্য কোনো রাজকুমার দেখা হবে। হ্যাঁ, ওই রাজকুমারকে আমারও পছন্দ হয়নি। আমি নিজে ওই রাজকুমারকে বিয়ে করার জন্য রাজি হতাম না। তোমরা ভালোই করেছো। এরপর রানী সেখান থেকে চলে যায়। সকালে সুজন ঘুম থেকে উঠে সে তার কাজের জায়গায় চলে যায় এবং তার মালিককে বলে, আমার শহরে যাওয়া নিয়ে আমি আমার মায়ের সঙ্গে কথা বলেছি। মায়ের কোনো আপত্তি নেই, খুব তাড়াতাড়ি আমি শহরে যেতে চাই। সেটা তো খুব ভালো কথা। আমি তোমাকে একটা লোকের ঠিকানা দিচ্ছি, তুমি সেখানে গেলে তোমাকে কাজের ব্যবস্থা করে দেবে। সে রাজমহলের সিপাহীর কাজ করে, হয়তো তোমাকে রাজমহলেরই কোনো কাজ দিতে পারে। সেটা তো খুব ভালো খবর। আপনি আমার জন্য যা করলেন এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আরে না না, তুমি ছেলে ভালো, তুমি আমার জন্য অনেক কাজ করেছো, এটা তো আমার দায়িত্ব ছিল। কিছুদিনের মধ্যে সুজন তার মাকে রেখে শহরে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই সেই কালো প্রাসাদে তান্ত্রিক তার শিষ্যের সাথে কথা বলছে। শিষ্য, আর মাত্র কিছুদিন, তারপর সেই মহা পূর্ণিমা চলে আসবে। সেই মহা পূর্ণিমাতে আমি দবির মিয়াকে বধ করব, আর শয়তানের কাছে তাকে উপহার হিসেবে তুলে দিতে পারবো। এ তো খুব ভালো কথা তান্ত্রিক মশাই। আমি সেই বধ দেখার জন্য অনেক দিন অপেক্ষায় রয়েছি, আর আপনি হয়ে যাবেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এত অস্থির হয়ে ওঠো না বৎস, অপেক্ষা করো, অপেক্ষার ফল সুমধুর হয়।
আর দবির মিয়াকে আমি যেভাবে বলেছিলাম ওভাবে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করো। ওকে এখন থেকে প্রতিদিন ভোর সকালে উঠিয়ে পাহাড় বাইতে দেবে। ও যেন সুস্থ সবল এবং শারীরিকভাবে শক্তিশালী থাকে, নয়তো শয়তান খুশি হবে না। আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে তান্ত্রিক। আপনার হুকুম আমার জন্য আদেশ। এখন আমি চলি, আর তবিন মিয়াকে পাহাড়ে চড়াতে হবে। ঠিক আছে বৎস, যাও। এরপর সেই শিষ্য দবির মিয়ার ঘরে চলে যায়। দবির মিয়া একটা ছোট্ট বন্দি ঘরে কোনো রকমের জীবনযাপন করে। এরপর শিষ্য দবির মিয়াকে জোরে জোরে ডেকে ডেকে ঘুম থেকে জাগায়। কিছু বুঝে ওঠার আগে শীর্ষ দবির মিয়াকে বলে, তাড়াতাড়ি ওঠো, এখন আমার সাথে তোমাকে পাহাড়ে যেতে হবে। পাহাড়ে উঠতে হবে আর নামতে হবে। এরকম ভাবে শুয়ে বসে থাকলে তো আর চলবে না। দবির মিয়া কোনো কথা না বলে তান্ত্রিকের সেই শীর্ষের সাথে পাহাড় বেয়ে উঠতে থাকে। এই বৃদ্ধ বয়সে দবির মিয়ার খুব কষ্ট হয় পাহাড় বেয়ে উঠতে, কিন্তু সে মানা করতে পারে না। আর বারণ করলে তার গায়ে চাবুকের বাড়ি পড়ে। এভাবে সে খুব কষ্ট করে পাহাড়ের গা বেয়ে ওঠে আর নিচে নামে। এভাবেই সে তার শারীরিক গঠন ঠিক এবং মজবুত রাখে। আর অন্যদিকে রাজপ্রাসাদে সেই রাজবৈদ্যের হাতে রাজকুমারের পত্র আসে। রাজবৈদ্য সেই চিঠি পড়ে সব কিছু রাজাকে বলতে চায়। আমার কাছে সেই রাজকুমারের চিঠি চলে এসেছে মহারাজ। উনি চিঠিতে যা বলেছেন আমি কি আপনাকে সরাসরি সে কথাই বলবো? হ্যাঁ, কোনো কিছু না লুকিয়ে তুমি আমাকে সরাসরি সব কথা বলো। আমি জানতে চাই সে কেন আমার মেয়েকে অপছন্দ করলো। রাজা মশাই, রাজকুমার এই চিঠিতে লিখেছেন রাজকন্যা দেখতে খুবই সুন্দর, কিন্তু তার ব্যবহার অতি কুৎসিত। দাসীদের সাথে এমন ব্যবহার করলো যে সেটা আমি কখনো কোনো রাজবংশের মেয়েকে করতে দেখিনি। তাই আমি তাকে বিয়ে করার জন্য সম্মতি দিতে পারলাম না। আর এটাই একমাত্র কারণ, তাছাড়া কোনো কারণ ছিল না রাজকন্যাকে অপছন্দ করার। রাজবৈদ্য, রানী কি তাহলে ঠিকই বলেছিল? আমার মেয়ের এই বদমেজাজের জন্য রাজকুমার তাকে পছন্দ করছে না। এখন আমি কি করি বলো তো? মহারাজ, আমার মনে হয় আর রাজকুমারের এই বদমেজাজের জন্য সেই সাধু বাবার অভিশাপ রয়েছে। তুমি কি বলতে চাইছো? আমাকে একটু বিস্তারিত বলো। রাজামশাই, আপনার কি মনে আছে অনেক বছর আগে আপনার আর রানীমার যখন সন্তান হচ্ছিল না, তখন আমরা এক দরবেশ বাবার কাছে গিয়েছিলাম। সেই দরবেশ বাবা আপনাদের দোয়া দিলেন আর আপনাদের একটা কন্যা সন্তান হলো। আর আপনি আর আমি যখন সুখবর দেওয়ার জন্য সেই দরবেশ বাবার কাছে গিয়েছিলাম, আমরা ভুলে তার ধ্যান ভঙ্গ করে দিয়েছিলাম। আর সেজন্য তিনি অভিশাপ দিয়েছিলেন আর বলেছিলেন রাজকন্যাই হবে আমাদের রাজ্যের সকল অসুখের মূল। হ্যাঁ, আমার তো সবকিছু মনে পড়ে গেছে। এত বছরে দৌড়াদৌড়িতে আমি সব কিছু ভুলে গিয়েছিলাম। রাজপুত্র, এখন তুমি বলো, এখন আমাদের কি করা উচিত হবে? আমি মনে করি অন্য কোনো রাজকুমারকে রাজকন্যার জন্য খুঁজে বের করার আগে আমরা সেই দরবেশ বাবার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করি। আর রাজকন্যাকে সেই অভিশাপ থেকে মুক্ত করতে হবে। তাহলে হয়তো রাজকন্যার সেই বদমেজাজ স্বভাবটা আর থাকবে না। রাজামশাই সাধু বাবার নাম শুনে একটু বিচলিত হন, আর রাজবৈদ্যের কথা শুনে সব কিছু তার মনে পড়ে যায়। রাজামশাই রাজবৈদ্যের কথার সাথে একমত হয়, আর তারা দুজন মিলে সেই সাধু বাবার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তার কাছে ক্ষমা চেয়ে তার মেয়ের এই অভিশাপ কাটানোর ব্যবস্থা করবে। আর অন্যদিকে সুজনও তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রাজ্যের শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তো দেখা যাক বন্ধুরা, এরপর আমাদের কনকলতা গল্পের কি মোড় নেয়।
দেখতে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে।